আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি মসনদে তারেক রহমান। আওয়ামী লীগকে কি ফেরাবেন? ভারতের সাথে সম্পর্কই কেমন হবে? কথা বলবার আগে আমরা দুটো গুরুত্বপূর্ণ খবর দেখে আসব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্য এবং একজন তৃণমূল বিএনপির নেতার কর্মকাণ্ড, আমরা একটু সেটি দেখব, তারপরে আমরা আলাপটা শুরু করব। প্রথমেই যাই যে তৃণমূলে বিএনপির পক্ষ থেকে একটি ঘটনা ঘটানো হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ে তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। আজ শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির এই নেতা। অন্যদিকে দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণের অনুরোধ জানাবে তার দল। আমরা যদি খবরের দুটো খবর দেখি, তৃণমূল একটি চমৎকার সহাবস্থানের বার্তা দিয়েছে। অন্যদিকে বিএনপির অন্যতম প্রধান একজন নেতা সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির সদস্য, বলছেন যে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য তারা দাবি জানাবেন, চিঠি দেবেন, ইত্যাদি ইত্যাদি আইনি নানান ব্যবস্থা গ্রহণ করবেন। তাদের আলাপগুলো একটা অত্যন্ত ইতিবাচক, একটা নেতিবাচক। কিন্তু বিএনপি প্রধান তারেক রহমান কি করবেন? তারেক রহমানের সামনে হাজারো চ্যালেঞ্জ। আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি যে বাংলাদেশটা পাচ্ছেন সেই বাংলাদেশটা কিন্তু মোটেই স্মুথ বাংলাদেশ নয়। আজ থেকে 1.5 বছর আগে ওই সময়ে যে বাংলাদেশটা ছিল সেই বাংলাদেশটা কিন্তু এখন নেই। প্রফেসর ইউনূস এই 1.5 বছরে বাংলাদেশকে কাটা ছেঁড়া করে অভ্যন্তরীণ ভাবে এবং আন্তর্জাতিক ভাবে এক প্রকার বিকল করে দিয়েছেন। এই বিকলাঙ্গ, এক প্রকার বিকলাঙ্গ বাংলাদেশ, এই বিকলাঙ্গ বাংলাদেশের মধ্যে অঙ্গ সংযোজন করে এটার চলাচল স্বাভাবিক করা কিন্তু তারেক রহমানের জন্য এক বিরাট চ্যালেঞ্জ, এবং বিরাট চ্যালেঞ্জ নিয়েই তিনি মসনদে বসতে চাইছেন। কাজে তারেক রহমান যদি তার হিসেবে, তার পদক্ষেপে একটু ভুল করেন তাহলেই কিন্তু তিনি আর চলতে পারবেন না, উষ্টা খাবেন। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে তারেক রহমানের ক্ষমতার মসনদে বলা যায়। আওয়ামী লীগ শাসনের অবসান এবং অন্তর্বর্তী সরকারের সময়কাল পেরিয়ে বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ের দোরগোড়ায়। নির্বাচনের ফলাফল বলছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিএনপি, আর সব নাটকীয়তা এড়িয়ে ক্ষমতার মসনদে বসতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। কিন্তু ক্ষমতা পাওয়া যতটা সহজ ছিল, ক্ষমতা চালানো কি ততটাই মসৃণ হবে? ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার বলছে তারেক রহমানের সামনে অপেক্ষা করছে 5টি বিশাল চ্যালেঞ্জ। দিল্লি না পিন্ডি, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আর জুলাই সনদ নিয়ে কেন বিপাকে পড়তে পারেন হবু প্রধানমন্ত্রী? 2008 সালে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। 17 বছর পর যখন ফিরলেন তখন বাংলাদেশ বদলে গেছে। ঢাকা 17 এবং বগুড়া 6 দুটি আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে তারেক বুঝিয়ে দিয়েছেন তিনি এখন জননেতা। আনন্দবাজারের ভাষায় তারেক এবার এক নতুন কৌশলে প্রচার চালিয়েছেন, যাকে বলা হচ্ছে ফ্যামিলি ম্যান কৌশল। স্ত্রী কন্যাকে পাশে নিয়ে তিনি বার্তা দিয়েছেন, আমি তোমাদেরই লোক। তার সেই বিখ্যাত স্লোগান দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ দেশের মানুষের মনে এক জাতীয়তাবাদী আবেগ তৈরি করেছে। কিন্তু এই আবেগ কি কঠিন বাস্তবতাকে সামাল দিতে পারবে? তারেক রহমানের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হলো জনতার আস্থা রক্ষা করা। দীর্ঘ অস্থিরতার পর মানুষ এখন শান্তি চায়। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারত বারবার উদ্বেগ প্রকাশ করেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিপীড়ন বন্ধ করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে তারেক সরকারের প্রধান পরীক্ষা। তিনি নিজে প্রতিশ্রুতি দিয়েছেন দেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর, কিন্তু উগ্রপন্থীদের সামাল দিয়ে তিনি কি
পারবেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে? দ্বিতীয় চ্যালেঞ্জটি সবচেয়ে বিতর্কিত, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তারেক রহমান বারবার বলেছেন তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন, কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনার আমলে বিএনপি যে নিপীড়ন সহ্য করেছে, তারেক কি সেই পথে হাঁটবেন, নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন? এখানেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। যদি তিনি আওয়ামী লীগের ওপর থেকে কঠোরতা শিথিল করেন, তবে জামায়াত ইসলামের সাথে বিএনপির বড় সংঘাত হতে পারে, কারণ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে জামাতের বড় ভূমিকা ছিল। এই ত্রিভুজ সংঘাত তারেক কিভাবে সামলান, সেটাই দেখার বিষয়। তৃতীয় চ্যালেঞ্জ, দিল্লির সঙ্গে সম্পর্কের কৌশল কি হতে পারে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে তারেককে বাংলায় টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন, আবার পাকিস্তানের শাহবাজ শরীফও ঘনিষ্ঠতা বাড়াতে মুখিয়ে আছেন। আনন্দবাজারের বিশ্লেষণ অনুযায়ী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়াতে যোগ দেওয়ার পর থেকেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছিল। তবে বড় কাটা হলো শেখ হাসিনা। শেখ হাসিনা এখন ভারতে এবং বাংলাদেশে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তারেক রহমান কি দিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যার্পণ চাইবেন, নাকি ভারতের সাথে কৌশলগত বন্ধুত্ব বজায় রাখতে এই ইস্যুকে পাশ কাটিয়ে যাবেন? দিল্লির নজর এখন পেন্ডি বনাম ঢাকার দূরত্বের দিকে। চতুর্থ চ্যালেঞ্জটি তারেক রহমানের নিজের পদের জন্য হুমকি স্বরূপ, সেটি হলো জুলাই সনদ। এই সনদের 84টি প্রস্তাবের মধ্যে একটিতে বলা হয়েছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। বিএনপি এই ধারায় আপত্তি জানিয়েছে, কারণ তারেক যদি প্রধানমন্ত্রী হন, তবে কি তাকে বিএনপি চেয়ারপারসনের পদ ছেড়ে দিতে হবে? সংবিধানের উপরে এই সনদের প্রাধান্য মেনে নেওয়া তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এক বিশাল পরীক্ষা। গণভোটের ফল যদি সনদের পক্ষে যায়, তবে তারেককে তার দলের গঠনতন্ত্র আর দেশের নিয়মের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হিমশিম খেতে হবে। সবশেষ এবং পঞ্চম যে চ্যালেঞ্জটি সবচেয়ে বড় হিসেবে তারেক রহমানের কাছে দেখা দেবে, সেটি হচ্ছে অর্থনীতির লড়াই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যে বাণিজ্য চুক্তি করেছে, তার ফলাফল হবে সুদূর প্রসারী। আমেরিকার পণ্যে শুল্ক কমলেও বাংলাদেশকে ৬,০০০ মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিতে হবে। এতে সরকারের রাজস্ব আয় ব্যাপক হারে কমবে। তারেক রহমান যখন ক্ষমতা নেবে, তখন কোষাগারে টান পড়বে। এই অর্থনৈতিক ধাক্কা সামলে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা মেটানো তার জন্য হবে অগ্নি পরীক্ষা। শুল্ক হ্রাস বনাম রাজস্ব বৃদ্ধি, এই সমীকরণ মেলাতেই তার প্রথম 1 বছর কেটে যেতে পারে। আনন্দবাজারের এই বিশ্লেষণ স্পষ্ট করে দিচ্ছে যে তারেক রহমানের জন্য প্রধানমন্ত্রীর পদটি কোনো পুষ্পসজ্জা নয়। একদিকে দেশের মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, অন্যদিকে ভারত, পাকিস্তান, আমেরিকার ভূ রাজনৈতিক চাপ, সাথে আছে দলের অভ্যন্তরীণ পদ রক্ষার লড়াই। তারেক রহমান কি পারবেন এই 5 চ্যালেঞ্জ জয় করে নিজেকে একজন সার্থক রাষ্ট্রনায়ক হিসেবে প্রমাণ করতে, নাকি অতীতের ছায়া তাকে তাড়া করে ফিরবে? আপনার কি মনে হয় তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ কোনটি হওয়া উচিত? কমেন্ট করে আমাদের জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, নির্বাচনের পরের দিন ফেব্রুয়ারি মাসের 13 তারিখ সন্ধ্যাবেলায় আজকের এই ভিডিওটি করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফল, এটি মোটামুটি সেটেলড হয়ে গেছে। হা ভোট কত পড়েছে, না ভোট কত পড়েছে, বিএনপি সাকুল্যে কতটি সিট পেল, স্বতন্ত্র কতজন পেয়েছেন, আর জামায়াত ইসলামী কতজন তারা পেয়েছেন। তো সার্বিক ভোটের ফলাফল যাই হোক না কেন, ভোটের আগে জামাত নিয়ে মানুষের একটা মিথ তৈরি হয়েছিল, ভয়ঙ্কর একটি মিথ। আর সেই মিথটি ছিল জামাতের সঙ্গে দিল্লির একটা খুব ভালো যোগাযোগ হচ্ছে, দিল্লির কর্তা ব্যক্তিরা জামাতের আমিরের সঙ্গে এসে দেখা করেছেন, জামাতের আমিরও লন্ডনে গিয়ে দিল্লির কর্তা ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, ফলে জামাত যদি ক্ষমতায় আসে দিল্লি আপত্তি করবে না। দ্বিতীয় যে বিষয়টি ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছিল, সেটি হলো আমেরিকা
তারা জামাতের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে। জামাত ক্ষমতায় আসুক, ক্ষমতা পরিচালনা করুক, এটা আমেরিকা চাচ্ছে। অন্যদিকে ব্রিটিশ রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের যারা রাষ্ট্রদূত, তারাও জামাতের ক্ষমতা আরোহণ নিয়ে বেশ দৌড়ঝাঁপ করছিল। কখনো দিল্লি যাচ্ছিল, কখনো লন্ডন যাচ্ছিল, কখনো ব্রাসেল যাচ্ছিল। আর রাষ্ট্রদূতদের এই তৎপরতার সঙ্গে তাল মিলিয়ে দেশের যারা ব্যবসায়ী আমলা কামলা তারা সবাই মগবাজারে জামাতের অফিসে ভিড় জামাচ্ছিল। অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মূলত আমিরুল মুমিনিন হতে চলেছেন, মুসলমানদের নেতা হতে চলেছেন। তো এই যে অতিরিক্ত একটি ভাইব তোলা হয়েছিল, তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়ুম তিনিও তারেক রহমান সাহেবকে অসম্মান করে ভীষণ রকম বাজে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে জামাতের যারা সঙ্গী সাথী এনসিপির নেতৃবৃন্দ, বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি, তার চালচলন কথাবার্তা ছিল ভীষণ রকম বেপরোয়া। মির্জা আব্বাসকে ওঠার সময় এক চুবানি, বসার সময় আর এক চুবানি, এবং এই ভদ্রলোকের জীবন রীতিমতো তছনছ করে তিনি ছেড়েছেন। নির্বাচন যদি আর দিন 15 চলতো, আব্বাসউদ্দিন সাহেবের রক্ত বমি হতো, মির্জা আব্বাস সাহেবের রক্ত বমি হতো, ডিসেন্ট্রি, অথবা সেই যে রক্ত আমাশ হয় সেটি হতো, অথবা তিনি গলায় দড়ি দিয়ে মরতেন। এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আর নাসিরুদ্দিন পাটোয়ারির মতো তরুণ যারা নেতৃত্ব, তারা মির্জা আব্বাসের মতো ঝানু, বিখ্যাত এবং সিজেন্ট যারা পলিটিশিয়ান, তাদেরকে ঠিক তখনই আঘাত করেন যখন তার পিছনের ভিত্তিটা থাকে খুবই শক্তিশালী। তো এই যারা লোকজন, নাসিরুদ্দিন পাটোয়ারি, জামাতের যারা লোকজন, তাদেরকে প্রমোট করছিল, বিশেষ করে প্যারিসের প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, আর জামাতের আরেকজন আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত ইউটিউবার ইলিয়াস হুসাইন। তো তারা তাদেরকে নানাভাবে গত 17 মাস ধরে তাদেরকে যেভাবে প্রমোট করছিল, তাতে করে জামাতের যারা লোকজন তারা মনে করেছিল যে এই দুজনের হাতে প্রচুর ক্ষমতা। আর সেই দুজনও, ইলিয়াস এবং পিনাকি, তারা দুজনে, যদিও তাদেরকে সবাই ইল্লু এবং পিঙ্কু হিসেবে ডাকেন, তো যেহেতু এই প্রথমবার আমি তাদের নাম উচ্চারণ করে ভিডিও করছি, তাই নামের বিকৃতি না করে আমি তাদেরকে ইলিয়াস এবং পিনাকি হিসেবেই সম্বোধন করছি। তো পিনাকি এবং ইলিয়াস, তাদের দুজনের যথেষ্ট আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল যে বাংলাদেশে তাদের কোটি কোটি ফলোয়ার আছেন, তারা বাংলাদেশে আসলে যে কোনো রাজনৈতিক পরিস্থিতি উল্টে যাবে, এবং তারা যদি বিএনপির বিপক্ষে যায়, বিএনপি রাজনীতি শেষ, জামাতের পক্ষে যদি তারা অবস্থান নেয়, তাহলে জামাতের রাজনীতি নতুন করে শুরু হবে। তো এরকম একটা ভাইব চলার কারণে ইন্টারনেটে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে জামাত সম্পর্কে নানা রকম ওভার এস্টিমেট যেটিকে বলা হয় সেটি ছড়িয়ে পড়তে লাগলো, এবং সবাই ধরে নিল জামাত ক্ষমতায় আসবে। প্রথমত জনপ্রিয়তা তাদের ব্যাপক হারে বেড়েছে, দ্বিতীয়ত তরুণ ভোটাররা, যেহেতু এনসিপি তাদের সঙ্গে যুক্ত আছে, সবাই জামাতকে ভোট দেবে। আর তৃতীয়ত যারা নারী ভোটার আছেন তারা দেবেন। আর ইসলামপন্থী যে সমস্ত মানুষ, ধর্মকর্মে বিশ্বাসী, সৎ মানুষের শাসন চায় এবং টাউট বাটপার বদমাশদেরকে পছন্দ করে না, তারা জামাতকে ভোট দেবে। কাজেই জামাত ক্ষমতায় আসছে। কিন্তু শেষমেশ যখন রেজাল্ট আউট হলো, রেজাল্ট আউটের হওয়ার পরে দেখা গেল জামাত ভালো করেছে। অতীতের তাদের যতগুলো ইলেকশনে তারা অংশগ্রহণ করেছে, সব ইলেকশনে তারা যত প্রার্থী তাদের পাশ করেছিল, সব প্রার্থীর যোগফল একত্র করলেও এইবার তারা যে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এটা ইতিপূর্বে কখনো হয়নি। তো সেই দিক থেকে যদি আপনি ধরেন যে জামাত ক্ষমতায় যেতে পারছে না বা সরকার গঠন করতে পারছে না, এটি তাদের একদিকের পরাজয়। আর অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যে জামাত যে সংখ্যক আসন পেয়েছে, সেই সংখ্যক আসন তারা জীবনে কোনোদিন পায়নি, সেই দিক থেকে এটি তাদের একটা বিজয়। এখন এই বিজয়ের যে আলটিমেট গোল কি? আলটিমেট গোল হলো তারা যদি এই বিজয়টিকে ধরে রাখতে পারেন, এবং তারা যে কারণে এই বিজয় লাভ করেছেন, মূলত তাদের সততার জন্য,
তাদের নম্রতার জন্য, তাদের ভদ্রতার জন্য, এবং অতীতে তারা অন্য রাজনৈতিক দলের মতো আকণ্ঠ ঘুষ এবং দুর্নীতিতে কখনো জড়াননি। এই সুনামটা যদি তারা অব্যাহত রাখতে পারেন, এবং একই সঙ্গে তাদের যারা প্রতিপক্ষ বিএনপি, ইতিমধ্যে বিএনপি যে সকল দোষে দুষ্ট হয়েছে, সেই সকল দোষ যদি বিএনপি করতে থাকে, এবং এগুলো না করার কোনো কারণ নেই। সায়দাবাদের চাঁদাবাজি, গাবতলীর চাঁদাবাজি, তারপর মহাখালীর চাঁদাবাজি, কারওয়ান বাজারের চাঁদাবাজি নিশ্চয়ই তারা আওয়ামী লীগের হাতে তুলে দেবে না, জামাতের হাতে তুলে দেবে না, অথবা ওখানে যে দৈনিক শত শত কোটি টাকা চাঁদা লেনদেন হয়, সেই চাঁদার লোভ থেকে, লালসা থেকে নিজেদেরকে নিবৃত্ত করে ওই এলাকাকে চাঁদাবাজ মুক্ত তারা করবে, ইনক্লুডিং গুলিস্তান সহ। যদি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিব্রাইল ফেরেশতা পাঠিয়ে আলাদা হেদায়েত দান করেন, তাদের সিনা ফাঁক করে সেই সিনার মধ্যে থেকে যত দূষিত রক্ত বের করে নেয়, সিনা সাক করে, তাহলে হয়তো সম্ভব। আদারওয়াইজ স্বয়ং তারেক রহমান সাহেব তো দূরের কথা, স্বয়ং বেগম জিয়া, তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাই এসেও যদি এই বিএনপির নাম ব্যবহার করা দুর্বৃত্তদেরকে হাতে পায়ে ধরেন, তবুও তারা এই কুকর্ম থেকে নিজেদেরকে নিবৃত্ত করবে না। এদের বিরুদ্ধে বিএনপিকে খুব রাষ্ট্রিক অ্যাকশনে যেতে হবে, এদেরকে ক্রস ফায়ার দিতে হবে আবার আগের মতো, এদের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট চালাতে হবে। আদারওয়াইজ গত 17 মাসে তারা যে কাজ করেছে, এটি বিএনপি শাসন ক্ষমতা আসার পর যদি মাত্র 30 দিন 30 ডেজ চলে, জামাতের দ্বিতীয় বিপ্লব শুরু হয়ে যাবে। জামাতের যে সফলতা, এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তো সেই দিক থেকে জামাত যেটা শুরু করলো 2026 সনের ফেব্রুয়ারি মাসে, তাদের এই সফলতা সবেমাত্র শুরু হয়ে গেল। এই গেল এক। 2 নম্বর হলো যে ইসলামিক দলগুলো গত সেই যে কয়েক মাস আগে তারা সরোয়ার্দীতে একটি অনুষ্ঠান করেছিল, সেখানে হেফাজত, তারপরে সেখানে গণ অধিকার পরিষদে নুরুল হক নুরু, এরপর চরমোনাই পীর সাহেব জামাত, যেভাবে একত্রে একই মঞ্চে সমবেত হয়েছিল, যদি সেই ঐক্যটা ধরে রাখা যেত, এক্ষেত্রে যতই ম্যাটিকুলাস ডিজাইন হোক না কেন, জামাত একটা ভালো ফলাফল করতে পারত। কিসের ইশারায়, কার ইশারায় মামুনুল হকরা চলে গেল, কিসের ইশারায়, কার ইশারায় চরমোনাইয়ের পীর সাহেব চলে গেলেন, এই জিনিসগুলো, বা জুনায়েদ হাবিবি কেন বিএনপিতে গেলেন, এই জিনিসগুলো এখন চুলচেরা বিশ্লেষণ হবে। চুলচেরা বিশ্লেষণের সঙ্গে সঙ্গে ইসলামী যে দলগুলো জামাতের নেতৃত্বে আবার ঐক্যবদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল ইসলামিক দলগুলো যদি পার্লামেন্টের বাইরে জামাতের নেতৃত্বে একত্র হয়, আর যেহেতু জামাত এখন পরীক্ষিত বিরোধী দল, প্রধান বিরোধী দল, পরীক্ষিত তাদের যে নেতৃত্বের ক্ষমতা, এটি অন্যান্য ইসলামিক দলগুলো এখন আর চ্যালেঞ্জ দিতে পারবে না। এখন কোনো অবস্থাতেই চরমোনাই পীর সাহেব বড় কথা বলতে পারবেন না। তো সেই অর্থে যদি জামাতের নেতৃত্ব মেনে নিয়ে একটা বৃহত্তর মোর্চা হয়ে পড়ে বিরোধী দলে, আর পেছন দিক থেকে যদি আওয়ামী লীগ বাতাস দেয়, তাহলে সরকারের জন্য রাষ্ট্র চালানো কঠিন বিষয় হয়ে পড়বে, এবং জামাতের দাবিদারি করা ছাড়া মূলত তখন সরকারের আর কোনো ওয়ে থাকবে না। আর ইতিমধ্যে সরকার যদি বড় বড় কোনো প্রজেক্টে ফেল করে, ভারতের সঙ্গে যদি তারা কোনো নেগোসিয়েশন করার চেষ্টা করে, কিংবা তারেক রহমান সাহেব যদি দিল্লি ভ্রমণে যান, নরেন্দ্র মোদীর লোকজন যদি বাংলাদেশে ঘন ঘন আসেন, তাহলে ওই যে সাদিক কায়েম যেভাবে গালি দিয়েছিল নির্বাচনের আগে তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে, ওই একই গালি আবার তিনি দিবেন। তাদের ভয় কেটে গেছে। তারা এখন যারা আছেন জামাতের অন্যান্য এনসিপির যারা লোকজন, তারা ইউনূস সাহেবকে গালি দিয়েছেন, শেখ হাসিনাকে গালি দিয়েছেন, তারেক রহমান সাহেবকে 1, 2, 3, 4, তারপরে তারেক রহমানের ঢ্যাস মার, তীরের সেলায় কাউয়া, তারেক আমার ঢ্যাস, এই কথাগুলো তারা বলতে বলতে মাছ ভাত হয়ে গেছে। বলে তারেক রহমান সাহেব ক্ষমতায় গেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দে ডোন্ট কেয়ার। তারা ক্যান্টনমেন্ট ভেঙে দিতে চেয়েছে, তারা সেই সেনাপ্রধানকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলেছে। তো তারই প্রেক্ষিতে তাদের কোনো ক্ষমতা ছিল না
তখন যদি তাদের এই সাহস হয়, আর এক্ষেত্রে যদি সংসদে তাদের 70টির মতো প্রায় আসন থাকে, উচ্চ কক্ষে তাদের সিট থাকে, এরপর নারী আসনে, সংরক্ষিত আসনে তাদের প্রতিনিধিত্ব থাকে, তাহলে সেক্ষেত্রে জামাত এনসিপির যারা নেতৃবৃন্দ গত 17 মাসে যে সকল বড় বড় কথা বলেছে, সেই বড় বড় কথাগুলো সুপারলেটিভ ডিগ্রি হয়ে বিএনপির বিরুদ্ধে এটি প্রয়োগ হবে। আর প্রয়োগ হওয়ার ফলে কি হচ্ছে, জামাত ডে বাই ডে তারা শক্তিশালী হবে, ক্ষমতা সম্পন্ন হবে। ফলে যে জামাতকে এখন পরাজিত মনে করা হচ্ছে, যে জামাতকে এখন যাকে বলা হয় বিরোধী দল মনে করা হচ্ছে, সেই জামাত যে গণেশ উল্টে দিতে পারবে না তা কিন্তু বলা যাচ্ছে না। সেক্ষেত্রে এই যে নির্বাচনের যে ফলাফলটা হলো, আমি মনে করি যে নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, ম্যাটিকুলার ডিজাইনের একটা ফার্স্ট পর্ব এটা শুরু হলো। আর পরবর্তী পর্বগুলো কিভাবে চলবে অপেক্ষা করেন এবং দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।